রাত্রির নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখনই জেগে ওঠে সেই সব গল্প যা আমাদের মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেয়। আজকের এই অন্ধকার রাতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক ভয়ঙ্কর যাত্রায় যেখানে বাস্তব আর অবাস্তবের মধ্যকার সীমারেখা মুছে যায়। এই গল্পটি শুধু কল্পনা নয়, এ হলো সেই সব ঘটনার সংকলন যা আমাদের চারপাশেই ঘটে চলেছে, কিন্তু আমরা দেখতে পাই না। আর আজ রাতে আমরা জানব যে কিভাবে একটি সাধারণ কৌতূহল পরিণত হতে পারে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতায়। আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের চারপাশে কত রহস্য লুকিয়ে আছে? প্রতিটি পুরনো বাড়ি, প্রতিটি সরু গলি, প্রতিটি নিস্তব্ধ রাতে কত গল্প জন্ম নেয়। আজকের এই গল্পটিও এমনই এক রহস্যের সন্ধানে শুরু হয়েছিল। একজন তরুণ সাংবাদিকের অদম্য কৌতূহল আর সাহসের গল্প, যা তাকে নিয়ে গিয়েছিল এমন এক জগতে যেখানে সাধারণ নিয়ম কাজ করে না। ঢাকার পুরন শহরের একটি সরু গলিতে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। বাড়িটির দেয়ালে সময়ের ছাপ, জানালার কাছে ধুলোর পুরো আস্তরণ। স্থানীয় মানুষেরাই বাড়িটিকে ভূতের বাড়ি বলে ডাকে। কিন্তু আজ রাতে আমরা জানব এই নামের পেছনে লুকিয়ে থাকা সত্যিকারের রহস্য। এই বাড়িটি শুধু একটি পরিত্যক্ত স্থান নয়, বরং এটি হলো এমন এক জায়গা যেখানে অতীত আর বর্তমান একসাথে মিলেমিশে আছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে অগণিত স্মৃতি আর অসমাপ্ত কাহিনী। স্থানীয় মানুষেরা বলে যে এই বাড়িতে রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করে যে তারা জানালায় একটি ছোট মেয়ের ছায়া দেখেছে। কিন্তু এই সব কথা শুনে হাসি পায় আধুনিক মানুষদের। তারা বলে এগুলো কুসংস্কার, অশিক্ষার ফল। কিন্তু যারা সত্যিকার অর্থে এই রহস্যের মুখোমুখি হয়েছে, তারা জানে যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। গল্পটি শুরু হয় গত বছরের শীতের এক রাতে। সেই রাত্রি ছিল বিশেষভাবে ঠান্ডা, যেন প্রকৃতি নিজেই জানত যে কিছু একটা ঘটতে যাচ্ছে। রহিম নামের একজন তরুণ সাংবাদিক এই বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রহিম ছিল একজন অভিজ্ঞ সাংবাদিক, যে অনেক রহস্যজনক ঘটনার তদন্ত করেছে। কিন্তু এবারের মতো চ্যালেঞ্জ সে আগে কখনো নেয়নি। তার হাতে ছিল একটি ক্যামেরা, একটি টর্চ লাইট আর অসীম সাহস। কিন্তু সে জানত না যে এই রাতটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। রহিম এই সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে চাইছিল তার ইউটিউব চ্যানেলের জন্য একটি বিশেষ কন্টেন্ট তৈরি করতে। সে জানত যে ভূতের গল্প মানুষের কাছে খুবই জনপ্রিয়, কিন্তু সে এমন কিছু করতে চাইছিল যা আগে কেউ করেনি। সে চাইছিল সত্যিকারের ভুতুড়ে অভিজ্ঞতা রেকর্ড করতে। তার মনে ছিল যে হয়তো কিছুই পাবে না, কিন্তু চেষ্টা করে দেখা যাক। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল। রাত 10টার সময় রহিম বাড়িটির সামনে পৌঁছায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একটি কুকুরের ডাক শোনা যাচ্ছিল। সেই কুকুরের ডাকও ছিল অদ্ভুত, যেন সে কোনো বিপদের সংকেত দিচ্ছে। বাড়ির মূল দরজাটি অর্ধেক খোলা ছিল, যেন কেউ তার জন্য অপেক্ষা করছে। রহিম ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। দরজার কবজা চিৎকার করে ওঠে, যেন অনেক দিন ধরে কেউ এটি ব্যবহার করেনি। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তার নাকে এলো একটি অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো, কিন্তু তার চেয়েও বেশি কিছু। যেন অনেক বছরের পুরনো স্মৃতি, অনেক বছরের জমানো দুঃখ। মেঝেতে পুরু ধুলোর স্তর, দেয়ালে মাকড়সার জাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে বাড়িটি পরিত্যক্ত হলেও মনে হচ্ছিল যেন কেউ এখানে বাস করে, যেন এই বাড়িটি এখনো জীবন্ত, এখনো শ্বাস নিচ্ছে। রহিম তার চারপাশে তাকিয়ে দেখে যে বাড়ির আসবাবপত্র এখনো যথাস্থানে আছে। একটি পুরনো সোফা, একটি কাঠের টেবিল, দেয়ালে ঝোলানো ঘড়ি যা অনেক আগেই থেমে গেছে। কিন্তু সব কিছুতেই একটি অদ্ভুত পরিষ্কারতা, যেন কেউ নিয়মিত এগুলো পরিষ্কার করে। এই ব্যাপারটি রহিমের মনে প্রশ্ন জাগায়, কে এই বাড়ির যত্ন নিচ্ছে? কে এখানে আসে? রহিম তার ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করে। আজ রাত 11টা বাজে। আমি এখন ঢাকার সবচেয়ে ভুতুড়ে বাড়িটির ভেতরে আছি। এখানে কি ঘটবে তা আমি জানি না। তার কণ্ঠস্বরে সামান্য কাঁপুনি ছিল, যদিও সে তা লুকানোর চেষ্টা করছিল। তার হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত, কিন্তু সে নিজেকে বোঝায় যে এটি শুধু উত্তেজনার কারণে। প্রথম তলায় ঘুরে বেড়ানোর সময় রহিম লক্ষ্য করে যে দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন একটি পরিবারের।
একজন মধ্যবয়সী পুরুষ, তার স্ত্রী এবং একটি ছোট মেয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সব ছবিতেই মেয়েটির মুখ কালো দাগের ঢাকা, যেন কেউ ইচ্ছাকৃতভাবে মেয়েটির মুখ মুছে দিয়েছে। রহিম ভাবে এটি হয়তো সময়ের কারণে হয়েছে, কিন্তু তার মনের গভীরে একটি অস্বস্তি কাজ করতে থাকে। ছবিগুলোর দিকে তাকিয়ে রহিম বুঝতে পারে যে এই পরিবারটি একসময় খুব খুশি ছিল। বাবা মায়ের মুখে হাসি, তাদের পোশাক আশাক দেখে মনে হয় তারা বেশ সচ্ছল ছিল। কিন্তু মেয়েটির মুখ না দেখতে পাওয়ায় একটি রহস্যময়তা তৈরি হয়েছে। কে ছিল এই মেয়ে? কেন তার মুখ মুছে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো রহিমের মনে ঘুরপাক খেতে থাকে। হঠাৎ করেই ওপরের তলা থেকে একটি শব্দ আসে, ঠক ঠক ঠক, যেন কেউ মেঝেতে হাঁটছে। রহিম থমকে দাঁড়ায়, তার হৃৎস্পন্দন বেড়ে যায়। এটা হয়তো ইঁদুর বা বিড়াল হবে, সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মনের গভীরে সে জানে যে এই শব্দ কোনো প্রাণীর নয়। এই শব্দে একটি ছন্দ আছে, একটি উদ্দেশ্য আছে। কিন্তু শব্দটি আবার আসে, এবার আরও স্পষ্ট, ঠক ঠক ঠক, যেন কেউ ইচ্ছাকৃতভাবে জোরে জোরে পা ফেলে হাঁটছে। রহিম বুঝতে পারে যে এই শব্দ তার জন্য, যেন কেউ তাকে ডাকছে, তাকে ওপরে আসতে বলছে। তার সারা শরীরে রোমাঞ্চ অনুভব হয়, কিন্তু সাথে সাথে একটি অদ্ভুত আকর্ষণও কাজ করে। সে জানে যে তাকে ওপরে যেতে হবে। রহিম সিদ্ধান্ত নেয় ওপরে গিয়ে দেখার। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে প্রতিটি ধাপে কাঠের চিৎকার শোনা যায়। সিঁড়ির রেলিং ধরে উঠতে গিয়ে তার মনে হয় যেন রেলিংটি কাঁপছে, যেন পুরো বাড়িটি জীবন্ত এবং তার উপস্থিতি অনুভব করছে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার মনে হতে থাকে যে সে এমন কোনো জায়গায় যাচ্ছে যেখানে তার যাওয়া উচিত নয়। দ্বিতীয় তলায় পৌঁছে রহিম দেখে একটি লম্বা করিডর। করিডরের দুই পাশে কয়েকটি ঘর, সবগুলো দরজা বন্ধ, শুধু একটি ঘরের দরজা সামান্য খোলা। সেই ঘর থেকেই শব্দটি আসছে বলে মনে হচ্ছে। করিডরটি অন্ধকার, কিন্তু সেই একটি ঘর থেকে একটি অদ্ভুত আলো বের হচ্ছে, যেন চাঁদের আলো, কিন্তু আরও নরম, আরও রহস্যময়। রহিম ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যায়। তার হাতে টর্চ লাইটের আলো কাঁপছে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার মনে হচ্ছে যে সে একটি স্বপ্নের মধ্যে হাঁটছে। চারপাশের সব কিছু অবাস্তব মনে হচ্ছে। ঘরের কাছে পৌঁছে সে দরজাটি আস্তে করে ঠেলে দেয়। দরজাটি নিঃশব্দে খুলে যায়, যেন তেল দেওয়া কবজা। ভেতরে একটা ছোট শিশুর ঘর, দেয়ালে রঙিন ছবি, মেঝেতে খেলনা ছড়িয়ে আছে, কিন্তু খেলনাগুলো পুরনো, যেন অনেক বছর ধরে কেউ এগুলো দিয়ে খেলেনি। একটা পুতুল, কয়েকটি রঙিন বল, একটা ছোট গাড়ি, সব কিছুতেই ধুলোর আস্তরণ, কিন্তু সেগুলো এমনভাবে সাজানো যেন কেউ যত্ন করে রেখেছে, যেন এই ঘরের মালিক এখনও এখানে আছে, এখনও এই খেলনাগুলো দিয়ে খেলে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘরের মাঝখানে একটি দোলনা চেয়ার আপনা আপনি দুলছে। কেউ নেই, কোনো বাতাসও নেই, কিন্তু চেয়ারটি দুলছে একটি নিয়মিত ছন্দে, যেন কেউ অদৃশ্য হয়ে বসে আছে এবং দুলছে। রহিম তার ক্যামেরা দিয়ে এই দৃশ্য রেকর্ড করতে থাকে। তার হাত কাঁপছে, কিন্তু সে চেষ্টা করে স্থির রাখতে। দোলনা চেয়ারটি দেখে রহিমার মনে পড়ে যায় তার নিজের শৈশবের কথা। তার দাদির বাড়িতেও এমন একটি দোলনা চেয়ার ছিল। সেখানে বসে তার দাদি গল্প বলতেন। কিন্তু এই চেয়ারটি ভিন্ন। এটিতে একটি দুঃখের ছায়া আছে, একটি অসমাপ্ত গল্পের আভাস আছে। যেন এই চেয়ারে বসে কেউ অনেক কষ্ট পেয়েছে, অনেক একাকিত্ব সহ্য করেছে। হঠাৎ করেই দোলনা চেয়ারটি থেমে যায়। চারদিকে নিস্তব্ধতা। রহিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হয় হয়তো এটি শুধু বাতাসের কারণে হচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। তুমি কেন এসেছো এখানে? কণ্ঠস্বরটি একটি ছোট মেয়ের, কিন্তু তাতে একটি অদ্ভুত গাম্ভীর্য আছে। রহিম চমকে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। তার সারা শরীরে কাঁপুনি শুরু হয়, তার মুখ শুকিয়ে যায়, হৃৎস্পন্দন এত দ্রুত যে মনে হয় বুক ফেটে যাবে। কে কে আছো এখানে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করে। তার কণ্ঠস্বর ঘরের মধ্যে প্রতিধ্বনি তোলে। উত্তরে আসে একটি শিশুর হাসির আওয়াজ, কিন্তু সেই হাসি মোটেও আনন্দের নয়, বরং ভয়ঙ্কর, অশুভ।
যেন সেই হাসির মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক একাকিত্ব লুকিয়ে আছে। হাসির আওয়াজ ঘরের চারদিক থেকে আসছে, যেন অনেক শিশু একসাথে হাসছে। কিন্তু সেই হাসি শুনে রহিমের মনে আনন্দ নয়, বরং একটি গভীর দুঃখ অনুভব হয়। রহিম দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার পা যেন মাটিতে লাগছে না, কিন্তু করিডোরে পৌঁছে দেখে যে সব দরজা এখন খোলা, আর প্রতিটি ঘর থেকে একই হাসির আওয়াজ আসছে। তার মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে যে এখানে কিছু একটা ভুল আছে। এই বাড়িটি স্বাভাবিক নয়, এখানে এমন কিছু আছে যা তার বোধগম্যতার বাইরে। করিডোরের দেয়ালে ঝোলানো ছবিগুলোর দিকে তাকিয়ে রহিম দেখে যে সেগুলোও পরিবর্তিত হয়েছে। আগে যেখানে মেয়েটির মুখ কালো দাগে ঢাকা ছিল, এখন সেখানে একটি স্পষ্ট মুখ দেখা যাচ্ছে। একটি সুন্দর ছোট মেয়ে, কিন্তু তার চোখে একটি অসীম দুঃখ, যেন সে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। নাদিম, এই মুহূর্তে রহিমের অবস্থা কল্পনা করুন। একা অন্ধকার বাড়িতে চারদিক থেকে অশরীরী হাসির আওয়াজ। কিন্তু এটি শুধু শুরু মাত্র। এখনও অনেক কিছু বাকি আছে যা তার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। রহিম সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সিঁড়িটি যেন আগের চেয়ে লম্বা হয়ে গেছে। সে নামতেই থাকে, কিন্তু নিচে পৌঁছাতে পারে না, যেন সিঁড়িটি অসীম। প্রতিটি ধাপ নামার সাথে সাথে তার মনে হয় যে আরও অনেক ধাপ বাকি আছে। এটি একটি দুঃস্বপ্নের মতো, যেখানে সে দৌড়াতে চায় কিন্তু এগোতে পারে না। হঠাৎ করেই তার টর্চ লাইটের আলো নিভে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রহিম প্যানিক করে টর্চ লাইট নাড়াচাড়া করতে থাকে, কিন্তু আলো জ্বলে না। তার শ্বাস দ্রুত হয়ে যায়, মনে হয় যেন অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। এই অন্ধকারে সে সম্পূর্ণ অসহায় বোধ করে। তার মনে পড়ে যায় শৈশবের সেই সব রাত, যখন সে অন্ধকারে ভয় পেত। অন্ধকারে হঠাৎ করেই একটি ঠান্ডা স্পর্শ তার কাঁধে। রহিম চিৎকার করে লাফিয়ে ওঠে। সেই স্পর্শ এত ঠান্ডা যে মনে হয় বরফের টুকরো ছুঁয়েছে। কে আছো? কে আছো এখানে? কিন্তু উত্তরে শুধু নিস্তব্ধতা, একটি ভয়ঙ্কর চাপা নিস্তব্ধতা যা তার কানে বাজছে। তারপর আবার সেই শিশুর কণ্ঠস্বর, কিন্তু এবার আরও কাছে। আমি রিনা, আমি এখানে একা, তুমি আমার সাথে খেলবে? কণ্ঠস্বরটি এত কাছে যে মনে হয় কেউ তার কানের পাশে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু তার চারপাশে কেউ নেই। রহিমের রক্ত জমে যায়। রিনা, এই নামটি সে আগে শুনেছে, স্থানীয় মানুষদের কাছ থেকে। তারা বলেছিল যে এই বাড়িতে একসময় রিনা নামের একটি মেয়ে থাকত। সে মারা গিয়েছিল অনেক বছর আগে। কিন্তু কিভাবে সে এই নাম জানে? কিভাবে সে তার সাথে কথা বলছে? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। রিনা, তুমি কোথায়? রহিম কাপা গলায় জিজ্ঞেস করে। তার কণ্ঠস্বরে এখন ভয়ের সাথে সাথে একটি কৌতূহলও আছে। সে বুঝতে পারে যে এই অভিজ্ঞতা তার জীবনে একবারই আসবে। আমি এখানেই আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কণ্ঠস্বরটি এখন তার একদম কানের কাছে। রহিম অনুভব করতে পারে একটি শীতল নিঃশ্বাস তার গা